ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই জানালেন অর্থ উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী দিল্লি, বললেন দেশটির হাই কমিশনার। সীমান্তে আর হত্যাকাণ্ড দেখতে চায় না সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলতি বছর পূজা উদযাপনে থাকবে কঠোর নিরাপত্তা। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বারবার ত্রুটি দেখা দিলেও সম্ভব হয়নি মেরামত। এবং শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে ২ পুলিশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে। এ সময় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, ঢাকা দিল্লি আগের মতোই একসঙ্গে কাজ করছে। দুই দেশ আগের মতোই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে। ভারতের চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, আশুগঞ্জ ও আখাউড়া সড়কের কাজও পুনরায় দ্রুতই শুরু হবে। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইসা হোক, ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্ট থাকুক, কিন্তু আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেস করা হয়। সীমান্তে যেন আর কোনো হত্যাকাণ্ড না হয় সেই জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, সীমান্তে আর কোনো হত্যা দেখতে চায় না সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি বছর সারা দেশে ৩২,৬৬৬ মণ্ডপে পূজা উদযাপন হবে। এজন্য থাকছে কঠোর নিরাপত্তা। এছাড়া প্রথমবার মণ্ডপে কাজ করবে স্বেচ্ছাসেবক। এ সময় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানান, উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে করা যায় তারপরে আমরা ডিসকাস করেছি, পূজা যেন বিঘ্নিত হবে এবং দুষ্কৃতিকে অশুভ তৎপরতা রোধের ব্যবস্থা করা। তারপরে আমরা দুর্ঘটনা রোধের ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম গ্রহণ। তারপরে আমরা আরো একটা ডিসিশন নিয়েছি, পূজা মণ্ডপে আগত শিশু, নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি, বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। জানা যায়, বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। ৫ বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। চুক্তি মোতাবেক এই সময় উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেননি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান, যার কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের আন্দোলনে গত ১৮ জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ ৩৪ জন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা তরুণ
ফারহান ফাইয়াজের মতো স্বপ্ন দেখবে যে তারা যেন তাদের জীবনটা দেশের জন্য এইভাবে বিলিয়ে দিতে পারে। তাদের মতো অসংখ্য তরুণের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি। রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন দলটির আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিংয়ে কথা জানান তিনি। নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নেয়ায় দলটির আইনি বাধা কেটে গেছে বলে জানান তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন নিবন্ধন না দেওয়ার পেছনে আওয়ামী কর্তৃত্ববাদী সরকার অসৎ উদ্দেশ্য ছিল। বঞ্চিত করা হয়েছিল তাদের। তার রাজনৈতিক দলকে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও জানান তিনি। আইনি প্রক্রিয়ার আর কোনো কিছু বাকি নেই, বরঞ্চ এটা খুবই হতাশার ব্যাপার যে তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার সমস্ত রকমের ক্রাইটেরিয়া তারা ফুলফিল করা সত্ত্বেও, যেখানে উচ্চ আদালত খুব পরিষ্কারভাবে বলেছে যে তাদের এই সিদ্ধান্তটা অসৎ উদ্দেশ্যমূলক ছিল, মেলাফাইড ইন্টেনশন এটা করা হয়েছে, সেই জায়গাটাতেই তাদের আসলে অনেক আগেই এই নিবন্ধনটি হয়ে যাওয়া উচিত ছিল। নিবন্ধনের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের। এটাও আরেকটা নমুনা। বাংলাদেশে এই ধরনের আইনগুলো কিভাবে নিবর্তনের এবং অধিকার হরণের হাতিয়ার হয় সেটা তার একটা প্রত্যক্ষ প্রমাণ। গণসংহতি আন্দোলন 6.5 বছর ধরে এই নিবন্ধন নিয়ে যে হয়রানির শিকার হয়েছে তার মধ্যে দিয়ে পাওয়া যাবে। স্বৈরাচার হাসিনা একটি দুর্নীতির নাম। বন্দুকের ভয় দেখিয়ে এদেশে ক্ষমতায় ছিল তার সরকার বলে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে যাত্রাবাড়ি মাতুয়াইল মেন্দিবাড়ি এলাকায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশা চালক ইমন, নুরু ব্যাপারী ও বাবুর পরিবারকে আর্থিক সহযোগিতাকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এদেশের মানুষের সাথে হাসিনার কোনো সম্পৃক্ততা ছিল না, এই দেখে তাকে দেশ থেকে পালাতে হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি। কিন্তু আপনারা যারা সাংবাদিক, তারা অনেক চাপের মুখে, অনেক নিপীড়নের মুখে আপনারা সত্য কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আপনাদের হাউজের কারণে পারেননি। এখন সেই পরিস্থিতি নেই। আপনারা আপনাদের জোরালো ভূমিকা রাখবেন। আপনারা কোনো চাপের মুখে আপনারা মাথা নত করবেন না, কারণ একচেটিয়াভাবে আওয়ামী লীগের পছন্দসই লোকদেরকে মিডিয়ার মালিক বানানো হয়েছে। তাই যেটা সত্য সেটাই আপনাদের দ্বারা যেন প্রচারিত হয়। আবার যেন এই মানুষ, এদেশের মানুষ যেন বন্দী না হয়, আমাদের এই দেশকে যেন কেউ উপনিবেশে পরিণত করতে না পারে, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। রাজধানীর ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। বেলা 2:30টার দিকে এই সংঘর্ষ হয়। এ সময় সায়েন্স ল্যাবরেটরি সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, এক শিক্ষার্থীকে মারধরের জেরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। আজ খুলেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। সকাল থেকে নারী ও পুরুষ শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করেছে। শুরু হয়েছে কারখানার উৎপাদন। কারখানা কর্তৃপক্ষ জানায়, সকালে শ্রমিকরা সব কারখানায় প্রবেশ করেছে, উৎপাদনও শুরু করেছে। এখন পর্যন্ত কোনো কারখানায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোর সামনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। এদিকে গত কয়েকদিনের অস্থিরতায় বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা এখন বন্ধ রয়েছে। অন্যদিকে আশুলিয়ায় যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে পোশাক শিল্পে অস্থিরতার অভিযোগে 2 জনকে আটক করেছে। অগ্রণী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান সৈয়দ আবু নাসির বখতিয়ারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন। দুপুরে রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যানের সাথে নিজের বেশ কিছু পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন তিনি। সৈয়দ আবু নাসির বখতিয়ার বলেন, টেকসই অর্থনীতি পুনর্গঠনে ব্যাংককে জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে কাজ করবেন তিনি। একই সাথে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা বান্ধব ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংককে প্রস্তুত করতে চান নতুন চেয়ারম্যান। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ হত্যা মামলায় পুলিশের এএসআই
আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্রের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন আদালত 2 এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন। এর আগে সন্ধ্যায় এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করে পিবিআই। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নং গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। 18 আগস্ট তার বড় ভাই রমজান আলী রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এটি হত্যা মামলা দায়ের করেন। 19 আগস্ট তাজহাট থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায়। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত কিশোরের লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ। সোমবার গভীর রাতে ধনতলা বিজিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে জয়ন্ত কুমার সিংহ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমেদ বলেন, বিএসএফের সাথে পতাকা বৈঠক করা হয়েছে। আজ সন্ধ্যায় অথবা কাল দুপুরে লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে। লাশ পেলে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে 3 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন রাব্বি, আশরাফুল ও মামুন। পুলিশ জানায়, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনের নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা। অসাবধানতাবশত 5 তলা থেকে পড়ে 3 জনের মৃত্যু হয়। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। নিহত 3 জনের মধ্যে রাব্বির গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। রাখাইনে তীব্র সংঘাতের জেরে গত কয়েকদিন ধরে সীমান্ত পেরিয়ে এই পর্যন্ত 12 থেকে 15,000 রোহিঙ্গা ঢুকেছে উখিয়া টেকনাফে। স্থল ও নৌপথে অন্তত 30টি পয়েন্ট দিয়ে গেল কয়েকদিনে অনুপ্রবেশ করেছে তারা। মূলত একাধিক দালাল চক্রের হাত ধরে তারা ঢুকে পড়ছে বাংলাদেশে। তবে নতুন করে আসা এসব রোহিঙ্গার কোনো হিসেব নেই সরকারি দপ্তরে, উদ্যোগ নেই তাদের তালিকাভুক্ত করার। ফলে নানা জায়গায় ছড়িয়ে ছিটে যাচ্ছেন নতুন আসা এই রোহিঙ্গারা। যদিও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সরকারি নির্দেশনার আগে তাদের ব্যাপারে কিছু করার সুযোগ নেই। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলার ঘটনাও ঘটেছে। এর মধ্যে সহিংসতায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও 2 জন। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সহিংসতায় কুকি জো সম্প্রদায়ের একজন নারী এবং একজন সাবেক সৈনিক নিহত হয়েছেন। রোববার গভীর রাতে ওই গ্রামের কাছে একটি সিআরপিএফ ক্যাম্পে হামলাকারীরা হামলা চালালে ওই নারী ক্রসফায়ারে পড়ে মারা যান বলে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে ইম্ফল পশ্চিম জেলার শেকমাই গ্রামে কাংপোকপির মটবুংয়ের বাসিন্দা লিমখোলাল মেটের মৃতদেহ পাওয়া গেছে। তার মরদেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে তিনি ভুলবশত গ্রামে ঢুকে পড়েছিলেন। এদিকে এই 2টি ঘটনার পর পার্বত্য জেলা কংপোকপি ও চূড়াচাঁদপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়েছে আরও একবার। ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই, জানালেন অর্থ উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী দিল্লি, বললেন দেশটির হাই কমিশনার। সীমান্তে আর হত্যাকাণ্ড দেখতে চায় না সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলতি বছর পূজা উদযাপনে থাকবে কঠোর নিরাপত্তা। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বারবার ত্রুটি দেখা দিলেও সম্ভব হয়নি মেরামত। এবং শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে 2 পুলিশ। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।